আজ আমরা দেখতে চলেছি 2025 সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি, যার নাম হচ্ছে ক্র্যাকেন। এটি মূলত একটি সার্ভাইভাল থ্রিলার মুভি। একবার ভাবুন তো, যদি আমাদের পৃথিবীতে ভয়ানক এক মানুষ খেকো দানব চলে আসে আর তারা দখল করে নেয় পৃথিবীর সমস্ত সমুদ্রগুলো এবং একের পর এক ধ্বংস করতে থাকে মানুষকে, তখন পৃথিবীর পরিস্থিতি কেমন হতে পারে? হঠাৎ করে আমাদের পৃথিবীর সমুদ্রগুলোর মধ্যে নেমে আসতে থাকে এমনই ভয়ানক দানবেরা, আর তারা ধ্বংস করতে থাকে পৃথিবীর মানুষদেরকে। কিন্তু পরবর্তীতে কি ঘটেছিল? মানুষকে এই ভয়ানক দানবদেরকে ধ্বংস করতে পেরেছিল? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক সামুদ্রিক দানবের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় নর্থ পোলের একটি জায়গাতে, যেখানে আমরা জুলিয়া এবং অস্কার নামক দুজন সায়েন্টিস্টকে দেখতে পাই। তারা দুজন মিলে সেখানকার পানির নিচে এক ধরনের বিস্ফোরণ ঘটিয়ে একটি রিসার্চ করছিল। কিন্তু ঠিক তখনই তাদের কাছে একটি ফোন আসে, যেখানে তাদেরকে অনেক বড় একটি তুফানের সতর্কবার্তা দেওয়া হয় এবং দ্রুত তাদেরকে সেই জায়গা ছেড়ে চলে আসতে বলা হয়। তাই তারা দুজন তাদের জিনিসপত্র প্যাক করতে থাকে। এদিকে সেখানকার একটি সমুদ্রের নিচে আমরা একটি সাবমেরিনকে দেখতে পাই, যেখানে একটি রিসার্চ টিম সমুদ্রের তলদেশ নিয়ে রিসার্চ করছিল। কিন্তু হঠাৎ করেই তারা দেখতে পায় যে অদ্ভুতভাবে সমুদ্রের তলদেশের পানি উপরের দিকে উঠে আসছে। এদিকে জুলিয়া যে স্ক্যানার লাগিয়েছিল, সেই স্ক্যানারটি হঠাৎ অদ্ভুত আচরণ করছিল এবং হঠাৎ করেই তাদের আশেপাশের বরফগুলো ফাটতে শুরু করেছিল। তাই অস্কার দ্রুত বোমটি বিস্ফোরণ করে তার টাস্ক কমপ্লিট করতে চাইছিল। এদিকে বিপদ বুঝতে পেরে জুলিয়া তাড়াতাড়ি করে তাদের জিনিসগুলো নিয়ে পালাতে চাইছিল, কিন্তু তাদের হাতে একদমই সময় ছিল না, কারণ বরফ এত দ্রুত পরিমাণে ভাঙতে শুরু করেছিল যে তারা এখানে থাকলে তারা সেই বরফের নিচেই তলিয়ে যাবে। তাই অস্কার তখন তাড়াতাড়ি জুলিয়াকে টেনে তাদের স্নোবাইক পর্যন্ত নিয়ে যায়, আর তারা দুজন মিলে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু বরফ ভাঙতে ভাঙতে একদম তাদের কাছেই চলে আসছিল। আর অস্কার এবং জুলিয়া তাদের রিসার্চের জন্য যেই বোমগুলো পানিতে ফেলেছিল, সেগুলো হঠাৎ করে ব্লাস্ট হতে শুরু করে। আর যেহেতু পানির স্রোতে সেগুলো একদম উপরে উঠে এসেছিল, তাই সেই বোমের বিস্ফোরণে সেখানে বিশাল বড় সুনামি তৈরি হয়ে যায়। এতে করে তাদের বেস ক্যাম্প একদম পুরোপুরিভাবে পানির নিচে চলে যায়, আর আশেপাশে থাকা সবকিছু একদম ধ্বংস হয়ে যেতে থাকে। জুলিয়া এতে প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে সেখানে কাঁদছিল। আর কিছুক্ষণের মধ্যে তাদের কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই সুনামির পানির নিচে তারা দুজনও তলিয়ে যায়। অন্যদিকে সেই সাবমেরিনটিও বিস্ফোরণের জায়গাটির কাছেই চলে এসেছিল, যার ফলে পানির স্রোতে সাবমেরিনটি অনেক বড় একটি ধাক্কা খায়। ফলে পুরো সাবমেরিনটি একদম কাঁপছিল। মনে হচ্ছিল যে এখনই সাবমেরিনটি ফেটে যাবে। তাই সাবমেরিনের ভেতরে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়। তারা এখানে সার্ভাইভ করার অনেক চেষ্টা করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা সবাই বুঝতে পারে যে তাদের সাবমেরিনের মধ্যে কিছু একটা বারবার ধাক্কা দিচ্ছে। ফলে সাবমেরিনটির ভেতরে অনেক বেশি প্রেসার ক্রিয়েট হচ্ছে, আর আস্তে আস্তে সাবমেরিনের বিভিন্ন ইঞ্জিন নষ্ট হয়ে যাচ্ছে এবং সাবমেরিনের বিভিন্ন অংশ ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। আসলে এখানকার রিসার্চের বিস্ফোরণের ফলে অনেক ভয়ানক একটি প্রাণী জেগে উঠেছে, যেটা প্রায় 1000 বছরের বেশি সময় ধরে ঘুমন্ত অবস্থায় ছিল। এখন সেই প্রাণীটির আক্রমণের ফলে পুরো সাবমেরিনটি একদম ডিস্ট্রয় হয়ে যায়। ফলে দেখতে দেখতেই সাবমেরিনটি একদম সমুদ্রের পানির গভীরে তলিয়ে যায়। আর পরবর্তীতে এই সাবমেরিন এবং সাবমেরিনে থাকা কারো কোনো খোঁজ পাওয়া যায় না। এবার আমরা আমেরিকার একজন নেভি কমান্ডারকে দেখতে পাই। তার নাম হচ্ছে গ্র্যাব। গ্র্যাবের কাছে আজকে একটি নোটিশ এসেছে, যেটা দেখে সে জানতে পারে যে তাদের গত মিশনে যাওয়া সাবমেরিনটি নর্থ পোলের মাঝে হারিয়ে গিয়েছে। আর সেই সাবমেরিন এবং সাবমেরিনে থাকা কোনো মানুষের খোঁজ পাওয়া যায়নি। যেটা জানতে পেরে গ্র্যাব তো একদম অবাক হয়ে যায়, কারণ তাদের এই মিশনটি এতটাই সুরক্ষিতভাবে করা হয়েছিল যে সাবমেরিনের হারিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাই সে এখানে স্পেশাল একটি অ্যাসাইনমেন্টে সাইন করে দেয়, যাতে করে সর্বোচ্চটা দিয়ে সাবমেরিনটিকে সার্চ করা হয় এবং সাবমেরিনটির সঙ্গে আসলে কি ঘটেছিল সেটা যেন যাচাই করা হয়। এবার অন্যদিকে আমরা ভিক্টর নামক একজন কমান্ডারকে দেখতে পাই। নেভি কমান্ডার গ্র্যাব যে সার্চের জন্য সাইন করেছে, সেই সার্চের মিশনের লিডার হচ্ছে ভিক্টর। ভিক্টর আজকে তার পুরো টিমকে নিয়ে সেই হারিয়ে যাওয়া সাবমেরিনের সন্ধানে যাচ্ছে। এবার তাদের ডেপুটি কমান্ডার গুসকোপ সবকিছু চেক করার পর সাবমেরিনটিকে স্টার্ট করার জন্য অর্ডার দেয়। ফলে কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের গভীরে তাদের যাত্রা শুরু হয়ে যায়। তবে সাবমেরিনটি যখন সমুদ্রের উপরে ছিল, তখন ভিক্টর এবং গুসকোপ সাবমেরিনের উপরে এসে আবহাওয়া চেক করছিল যে আকাশের পরিস্থিতি ভালো আছে কিনা। তারা পর্যবেক্ষণ করে দেখতে পায় যে আবহাওয়ার পরিস্থিতি খুবই ভালো। তাই ভিক্টর তখন সাবমেরিনটিকে সমুদ্রের গভীরে নিয়ে যেতে শুরু করে। আর তারা যখন সফলভাবে সমুদ্রের গভীরে চলে আসে, তখন ভিক্টর সাবমেরিনে থাকা ক্রুদেরকে বলে
যে সমুদ্রের মধ্যে সাবমেরিনের গ্যাসের দিকে লক্ষ্য করার জন্য, কারণ সমুদ্রের পানিতে নিশ্চয়ই আগে সাবমেরিনের গ্যাস রয়েছে। তাই সেই গ্যাসকে ফলো করে এগুলি তারা খুব সহজেই সাবমেরিনটিকে খুঁজে পেতে পারে। এবার আমরা আবারও নর্থ পোলের পরিস্থিতি দেখতে পাই, যেখানে দেখা যায় যে জুলিয়া এবং অস্কার এখনও বেঁচে আছে। তারা কোনো মতে সেই সুনামির ঝড় থেকে উঠে এসেছিল, আর এখন তারা তাদের বাকি টিম মেম্বারদের সন্ধান করছে। তবে আশেপাশে কোনো মানুষের অস্তিত্বই ছিল না। তো তাদের সন্ধান করতে করতে জুলিয়া সেখানে একটি ট্র্যাকিং বই খুঁজে পায়, যেটার মাধ্যমে সমুদ্রের বিভিন্ন লোকেশন এবং তথ্য খুঁজে পাওয়া যায়। অন্যদিকে আমরা ভিক্টরদের সাবমেরিনটিকে দেখতে পাই। সাবমেরিনের ক্রুরা যখন আশেপাশের সবকিছু চেক করছিল, তখন তারা একটি বিষয় দেখে অনেক ভয় পেয়ে যায়। সেটা হলো তারা এখন যেই জায়গাটিতে এসেছে, সেই জায়গাটিতে প্রচুর পরিমাণে তিমি রয়েছে, যেটা তাদের সাবমেরিনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাছাড়া তারা এখন যে গভীরতায় রয়েছে, সেখানে এতগুলো তিমি একসঙ্গে থাকাটা কিছুটা অস্বাভাবিক ছিল। এখন এখানে যাতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে, তাই ভিক্টর ক্রুদেরকে বলে সাবমেরিনটি সমুদ্রের আরও গভীরে নিয়ে যাওয়ার জন্য, যাতে করে তিমিগুলো তাদের সাবমেরিনের উপর হামলা করতে না পারে। ক্রুরা তখন আস্তে আস্তে সাবমেরিনটিকে সমুদ্রের গভীরে নিয়ে যেতে থাকে, কিন্তু আশেপাশে প্রচুর পরিমাণে তিমি থাকার কারণে এতে তাদের কিছুটা সমস্যা হচ্ছিল, কারণ তিমিদের সাথে তাদের সাবমেরিনটি ধাক্কা খাচ্ছিল। তাই ভিক্টর সবাইকে সাবমেরিনে সাইরেন বাজাতে বলে, যাতে করে সাইরেনের শব্দে তিমিগুলো ভয় পেয়ে দূরে চলে যায়। আর ক্রুরা এমনটা করলে বিষয়টি তাদের কাজেও লেগে যায়, তিমিগুলো সঙ্গে সঙ্গেই দূরে সরে যায়। এরপর তারা আস্তে আস্তে সাবমেরিনটিকে সমুদ্রের গভীরে নিয়ে চলে আসছে। কিন্তু এতেও যেন সমস্যা শেষ হয় না, কারণ সাবমেরিনটি সমুদ্রের যত গভীরে যাচ্ছিল, সাবমেরিনের ভেতরে থাকা সবাই অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিল। আর কিছুক্ষণ পর সেখানে এত জোরে একটি গর্জনের আওয়াজ শুনতে পাওয়া যায় যে এতে তাদের সাবমেরিনটি একদম কেঁপে ওঠে। কেউ বুঝতে পারছিল না যে এটা কিসের আওয়াজ ছিল। তবে কিছুক্ষণ পরেই তারা সাবমেরিনের আশেপাশে বিশাল কিছুর অস্তিত্ব খুঁজে পায়। এরপর কিছুক্ষণ পর্যবেক্ষণ করে তারা বুঝতে পারে যে এটা আসলে দানব আকৃতির একটি মাইথোলজিক্যাল ক্রিয়েচার, যেটার নাম হচ্ছে ক্র্যাকেন। এই ক্রিয়েচার পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। তবে পৃথিবী এবং জীববিজ্ঞান সম্পর্কিত বইয়ের কোথাও কোথাও এই প্রাণীটির অস্তিত্ব পাওয়া যায়, কিন্তু পৃথিবীর কোনো মানুষই কখনোই এই প্রাণীটিকে দেখেনি। তাই ভিক্টর এবং তার পুরো টিমের কাছে এই বিষয়টি অবিশ্বাস্য ছিল। ভিক্টর তখন ইমার্জেন্সিভাবে তার টিমকে সাবমেরিনটিকে সেই জায়গা থেকে সরিয়ে নিতে বলে, যাতে করে ক্র্যাকেন কোনোভাবেই তাদের উপস্থিতি টের না পায়। পুরো সাবমেরিনে ইমার্জেন্সি সিগন্যাল চালু করে দেয়া হয়। এবার তারা আস্তে আস্তে তাদের সাবমেরিনটিকে সেই জায়গা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এখন তারা যে জায়গাটিতে ছিল, সেই জায়গাটির প্রায় সমস্ত জায়গাতেই বরফের আস্তরণ দিয়ে ঢাকা ছিল, অর্থাৎ সমুদ্রের এত গভীর পর্যন্ত বরফ ছিল। তারা তখন কোনো উপায় না পেয়ে বরফের মধ্যেই সাবমেরিনটিকে ঢুকিয়ে দেয়। সাবমেরিনটি তখন বরফগুলো ভাঙতে ভাঙতে অনেকটাই ভেতরে চলে আসে। এতে প্রথমে সাবমেরিনের ইঞ্জিনে অনেক সমস্যা দেখা দিচ্ছিল। এবার তারা একদম বিশাল বিশাল বরফের মাঝখানে চলে আসে, আর এখানে এসে তারা কোনো মতে তাদের সাবমেরিনটিকে থামিয়ে দেয়। ভিক্টর তখন আস্তে আস্তে সাবমেরিনটিকে সমুদ্রের গভীরে নিয়ে যেতে বলে। এবার আমরা সমুদ্রের উপরের পরিস্থিতি দেখতে পাই। এটা ছিল সেই জায়গা যেখানে সায়েন্টিস্টরা তাদের রিসার্চের জন্য এসেছিল। তবে আশেপাশে এখন অনেকের লাশ পড়ে আছে, কারণ তারা বরফের নিচে ধসেই মারা গিয়েছে। অন্যদিকে সাবমেরিনের এক ধরনের ক্যামেরা ছিল, যেটা ভিক্টর তার টিমকে নিয়ে বরফের আস্তরণের উপরে পাঠিয়ে দেয়, যাতে করে সে এখানকার পরিস্থিতি চেক করতে পারে, কারণ এখানেই রিসার্চের জন্য অনেক সায়েন্টিস্ট এসেছিল। যদি তারা এখানে কাউকে পেয়ে যায়, তো ভিক্টর যখন সেই ক্যামেরা দিয়ে আশেপাশে চেক করছিল, ঠিক তখনই সে সেখানে জুলিয়া এবং অস্কারকে দেখতে পায়। সে এতে অনেক খুশি হয়, আর সে তার টিমকে এবার সাবমেরিনটিকে উপরের দিকে নিয়ে যেতে বলে, যাতে করে জুলিয়া এবং অস্কারকে তারা তাদের সঙ্গে করে নিয়ে আসতে পারে। এবার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে সাবমেরিনটি বরফ ভেদ করে উপরে উঠে আসে। এরপর সাবমেরিনের কয়েকজন টিম মেম্বার জুলিয়া এবং অস্কারের কাছে যায়। জুলিয়া তখন তাদেরকে জানায় যে তারা দুজন একটি জিওলজিস্ট কন্ডাক্টিং রিসার্চে এসে এখানে আটকা পড়ে গিয়েছে। জুলিয়া তাদেরকে এখানে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলোও বলে, যে কিভাবে এখানকার বরফগুলো ধসে পড়তে শুরু করেছিল, আর হঠাৎ করে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে তাদের রিসার্চের বোমগুলো বিস্ফোরণ হয়ে গিয়েছিল। একথা শুনে ভিক্টর বুঝতে পারে যে এটাই তাহলে সেই জায়গা যেখান থেকে সাবমেরিনটি মিশনে এসে হারিয়ে গিয়েছিল। এবার সাবমেরিনের পুরো টিম মিলে অস্কার এবং জুলিয়াকে তাদের সাবমেরিনে উঠিয়ে নেয়। এরপর তারা আবারও সেই হারিয়ে যাওয়া সাবমেরিনের খোঁজ করার সিদ্ধান্ত নেয়। তো ভিক্টর যখন আবারও তাদের মিশনটি স্টার্ট করতেই যাচ্ছিল, ঠিক তখনই গুসকোপ এসে তাকে বাধা দেয়, আর সে ভিক্টরকে প্রথমে হেড অফিসে রিপোর্ট করতে বলে যে সমুদ্রের তলদেশে তারা দানব আকৃতির মাইথোলজিক্যাল ক্রিয়েচার ক্র্যাকেনকে দেখেছে।
এটা অবশ্যই তার হেড অফিসে জানানো উচিত, কারণ সেই ক্রিচারটি এতটাই বিশাল আকৃতির যে তাদের এই পুরো সাবমেরিনটি সে গিলে খেয়ে ফেলতে পারে। এতে তো তারাও মারা যেতে পারে। আর একবার তারা বড় বিপদে পড়লে পরবর্তীতে তারা হেড অফিসে সিগন্যাল পাঠানোর সময়ই পাবে না। কিন্তু ভিক্টর কোনোভাবেই বিষয়টিকে বড় করতে চাইছিল না। এমনকি সে মিশনটি কমপ্লিট করতেও কোনো প্রকার দেরি করতে চাইছিল না, কারণ যে সাবমেরিনটি হারিয়ে গিয়েছে সেই সাবমেরিনটিতে তার বড় ভাইও ছিল। তার বড় ভাই হচ্ছে সাবমেরিনের কমান্ডার, যার নাম হচ্ছে অ্যালেক্স। তাই ভিক্টর যেভাবেই হোক মিশনটি চালিয়ে যেতে চাইছিল। ভিক্টর তখন সবাইকে বলে যে তারা সেই ক্রিচার থেকে অনেক দূরে চলে এসেছে, তাই তাদেরকে তাদের মিশনটি চালিয়ে যেতে হবে, কারণ তাদের মিশনের উপর অনেকগুলো মানুষের জীবন মরণ নির্ভর করছে। হতে পারে তাদের সেই সাবমেরিনটিতে কোনো সমস্যা দেখা দিয়েছে আর তারা সমুদ্রের তলদেশে তাদের সাহায্যের জন্য অপেক্ষা করছে। এখন ভিক্টর যেহেতু তাদের সবার লিডার ছিল, তাই ভিক্টরের কথাই তাদের সবাইকে মানতে হয়। এবার কিছুক্ষণের মধ্যেই সবাই সাবমেরিনটিকে আবারও স্টার্ট করে, আর আস্তে আস্তে তারা সাবমেরিনটিকে সমুদ্রের গভীরে নিয়ে যায়। এরপর তারা আবারও সেই হারিয়ে যাওয়া সাবমেরিনের সন্ধান করতে থাকে। তারা সাবমেরিনের ভেতরের ম্যাপ ফলো করতে করতে এগোচ্ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই দেখা যায় যে সামনে থেকে অনেক বিকট একটি আওয়াজ আসতে থাকে, যেটা শুনতে পেয়ে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে সমুদ্রের তলদেশের মাটি পানিতে মিশতে শুরু করে। এখন সবাই যখন এই বিষয়টি লক্ষ্য করে, তখন তারা দেখতে পায় যে সেই ভয়ানক ক্রিয়েচার অর্থাৎ ক্র্যাকেন তাদের পেছনেই রয়েছে, আর সেই ক্র্যাকেন তাদের সাবমেরিনটির পিছু করছে। এটা দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। ভিক্টর তখন তাদের সমস্ত ক্রুদেরকে অর্ডার করে যাতে করে সাবমেরিনটিকে দ্রুত একটি বরফের মাঝখানে ঢুকিয়ে দেয়া হয়, যেখান থেকে ক্র্যাকেন আর তাদের সাবমেরিনটিকে দেখতে পাবে না। তো সবাই যখন সাবমেরিনটিকে লুকোনোর কাজে ব্যস্ত ছিল, ঠিক তখনই তারা দেখতে পায় যে সমুদ্রের নিচে একটি অয়েল মাইন রয়েছে, আর ক্র্যাকেনটি মূলত সেই জায়গাতেই আক্রমণ করতে যাচ্ছে। এবার ক্র্যাকেনটি কিছুটা সাইডে চলে গেলে সবাই মিলে তাদের সাবমেরিনটিকে একটি বরফের মাঝখানে নিয়ে যায়। এবার ক্র্যাকেনটি কিছুটা সাইডে চলে গেলে তারা একটু নিশ্চিন্ত হয়। তারা ভাবে যে ক্র্যাকেনটি হয়তো চলে গিয়েছে। এরপর তারা দ্রুত তাদের সাবমেরিনটি একটি বরফের মাঝখানে নিয়ে গিয়ে লুকিয়ে ফেলে। অন্যদিকে আমরা সমুদ্রের সেই অয়েল মাইনটিকে দেখতে পাই, যেখানে বেশ কিছু মানুষ কর্মরত ছিল। তো একজন ব্যক্তি যখন সেখানকার গ্লাস দিয়ে বাহিরে দেখছিল, তখন যেন ভয়ে একদম তার আত্মা কেঁপে ওঠে, কারণ সে দেখতে পায় যে তাদের পুরো সাবমেরিনটিকে ক্র্যাকেন ঘিরে ফেলেছে। আর এই ক্র্যাকেনটির এক একটি অঙ্গ প্রত্যঙ্গ এতটাই বিশাল আকৃতির ছিল, যেটা দেখে তারা একদম হতবাক হয়ে যায়। এবার মুহূর্তের মধ্যেই ক্র্যাকেনটি অয়েল মাইনের উপর হামলা শুরু করে। সে অয়েল মাইনটিকে একদম ভেঙে চুরে তছনছ করে ফেলছিল। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে সবচাইতে বিশ্বস্ত একটি বুকমেকার অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি আপনি স্কোরও অনুমান করতে পারেন। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে আপনি আইফোন, ল্যাপটপ, এমনকি বিএমডাব্লিউর মতো আশ্চর্যজনক পুরস্কার জিততে পারেন। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রুট। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি আপনি এখনও এটি ট্রাই করে না থাকেন তাহলে আপনি মিস করছেন। নতুন ইউজাররা আমার প্রোমোকোড ব্যবহার করে সাইন আপ করলে 30,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারেন। আর জেতা টাকা আপনি চাইলে বিকাশ, রকেট, নগদ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারেন। রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করুন, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমোকোড ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। ফলে সেখানকার গ্লাস ভেঙে সমুদ্রের পানি সেখানে প্রবেশ করতে শুরু করে। এদিকে ক্র্যাকেনটি পুরো অয়েল মাইনটিকে একদম পেঁচিয়ে ধরে, আর সেখানে যেহেতু তেলের উপস্থিতি ছিল, তাই সেই পুরো জায়গাটি একদম বিস্ফোরিত হয়ে যায়। ফলে সেখানে কর্মরত সবাই মারা যায়। এদিকে ভিক্টরদের সাবমেরিনে যেই ক্যামেরাটি ছিল, সেই ক্যামেরার মাধ্যমে ভিক্টর এবং তার পুরো টিম সবকিছুই দেখতে পাচ্ছিল, যে ক্র্যাকেনটি কিভাবে এই বিশাল অয়েল মাইনকে ধ্বংস করে দিয়েছে। তারা এখানে বুঝতে পারে যে ক্র্যাকেনটি আসলে কতটা শক্তিশালী এবং কতটা ভয়ানক। এতদিন যে ক্রিয়েচারটিকে তারা শুধুমাত্র বইতেই পড়েছে, সেই ক্রিয়েচারটি আজকে সত্যি সত্যি তাদের সামনে। তারা তো ভাবতেই পারছে না যে পৃথিবীতে এত বড় ক্রিয়েচার রয়েছে। এখন তাদের এখানে কোনো কিছু বুঝে ওঠার আগেই ক্র্যাকেনটি তাদেরকে দেখে ফেলে, আর আবারও সে তাদের পিছু করতে শুরু করে। সবাইতে প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে সাবমেরিনটিকে আবারও ঘুরিয়ে ফেলে। কিন্তু ক্র্যাকেনটি যেহেতু বিশাল আকৃতির ছিল, তাই সে দূর থেকেই তার লেজ দিয়ে সাবমেরিনটির উপর অ্যাটাক করছিল।
এতে করে সাবমেরিনটি কাঁপতে শুরু করে। সবাই এতে অনেক ভয় পেয়ে যায়। গুসকোপ তখন ভিক্টরের কাছে এসে বলে যে এসব কিছু ভিক্টরের জন্যই হয়েছে, তাই এখন সে যা বলছে সবাই যেন তাই করে। গুসকোপ তখন ক্রুদেরকে সাবমেরিনে টর্পেডো লঞ্চ করতে বলে এবং ক্র্যাকেনটির উপর অ্যাটাক করতে বলে। এবার মুহূর্তের মধ্যে ভিক্টর এবং গুসকোপের কমান্ডে ক্রুরা দ্রুত টর্পেডোর পজিশন সেট করে ফেলে, আর তারা দেরি না করে সঙ্গে সঙ্গে টর্পেডো লঞ্চ করে দেয়। এরপর দেখা যায় যে দুটো টর্পেডো সোজা ক্র্যাকেনটির কাছে গিয়ে বিস্ফোরিত হয়ে যায়। সবাই এতে সেখানে সেলিব্রেট করতে শুরু করে, কারণ তারা ভাবছিল যে ক্র্যাকেনটি মারা গিয়েছে। কিন্তু এত বড় একটি অয়েল মাইন বিস্ফোরণের পরও যে ক্র্যাকেনের কিছু হয়নি, সেই ক্র্যাকেন কি শুধুমাত্র টর্পেডোর মাধ্যমেই মরবে? কিন্তু সবাই এখানে এবার অনেক রিল্যাক্সে ছিল। এমন সময় গুসকোপ আবারও ভিক্টরকে কথা শোনাতে শুরু করে। সে তাকে বলে যে সে এখানকার লিডার হওয়ার যোগ্য নয়, কারণ সে একজন লিডার হয়ে একটি সঠিক ডিসিশন নিতে পারেনি। তার জন্য আজকে সবাই মরতে যাচ্ছিল। তে এখন থেকে সবাইকে সে কমান্ড করবে, কারণ সে ইমার্জেন্সিভাবে একটি সিদ্ধান্ত নিয়ে ক্র্যাকেনকে মেরে ফেলেছে, যেটা ভিক্টর করতে পারেনি। কিন্তু মুহূর্তের মধ্যেই গুসকোপের এই আত্মবিশ্বাস মাটিতে মিশে যায়, কারণ একজন ক্রু মেম্বার চিৎকার করে বলে যে ক্র্যাকেনটি তো এখনও মুভ করছে, এটার এখনও কিচ্ছু হয়নি। গুসকোপ তখন আবারও টর্পেডো লঞ্চ করতে বলে। এবার আবারও যখন দুটো টর্পেডো গিয়ে ক্র্যাকেনটিকে আঘাত করে, তখন এতেও ক্র্যাকেনটির কিছু হচ্ছিল না। ক্র্যাকেনটি একদম আগের মতোই মুভ করছিল। সমস্ত ক্রু মেম্বার এইতে অনেক ভয় পেয়ে যায়, আর তারা গুসকোপকে তাদেরকে পরবর্তী কমান্ড দিতে বলে। কিন্তু গুসকোপ এখন নিজে একদম কনফিউজড হয়ে যায় যে সে আসলে এখন ক্রুদেরকে কি করতে বলবে। আর গুসকোপ যেহেতু ভিক্টরকে অপমান করেছে, তাই ভিক্টর ইচ্ছে করেই চুপ করে বসেছিল এবং সে বুঝতে পারে যে পুরো টিমকে কমান্ড দেয়া এতটাও সহজ কাজ নয়। তাই ভিক্টর তখন আবারও কমান্ডের দায়িত্ব নেয়। ভিক্টর তখন সমস্ত ক্রু মেম্বারদেরকে বলে যে বিশাল আকৃতির দানবকে তারা অ্যাটাক করে মারতে পারবে না, তাই তাদের উচিত এখান থেকে পালানোর চেষ্টা করা, কারণ এই ক্র্যাকেনের উপর অ্যাটাক করে কোনো লাভ নেই। ক্রু মেম্বাররা তখন তাদের সাবমেরিনের স্পিড বাড়িয়ে দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তারপরে এক পর্যায়ে ক্র্যাকেনটি সাবমেরিনের উপর এত জোরে আঘাত করে যে সাবমেরিনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়, আর পুরো সাবমেরিনটি অনেক জোরে ধাক্কা খাওয়ার কারণে সাবমেরিনে থাকা সবাই নিচে পড়ে যায়। আর ভিক্টর তার মাথায় আঘাত পেলে তার মাথা ফেটে যায়, ফলে মুহূর্তের মধ্যেই ভিক্টর সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে সাবমেরিনের বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস ভেঙে তছনছ হয়ে যায়, ফলে সাবমেরিনের ভেতরে শর্ট সার্কিট হতে শুরু করে। সাবমেরিনটিও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রের তলদেশে চলে যেতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই সাবমেরিনটি একদম সমুদ্রের নিচের মাটিতে গিয়ে অনেক জোরে ধাক্কা খায়, ফলে সাবমেরিনের ইঞ্জিনগুলো কাজ করা বন্ধ করে দেয়। আর সেই ক্র্যাকেনও তার লেজ দিয়ে বারবার সাবমেরিনে আঘাত করছিল। এতে করে সাবমেরিনের ক্রু মেম্বাররা অনেক ভয় পেয়ে যায়। তারা দ্রুত সেখানকার ইমার্জেন্সি সিগন্যাল চালু করে দেয়। সেই সাথে তারা হেড অফিসেও সিগন্যাল পাঠানোর চেষ্টা করছিল, কিন্তু এখন সিগন্যালগুলো কোনোভাবেই কাজ করছিল না। এদিকে সাবমেরিনটিকে চারিদিক থেকে ক্র্যাকেন ঘিরে ফেলে। সাবমেরিনটি একদম ক্র্যাকেনের মাঝখানে পড়ে যায়। অন্যদিকে ঠিক তখনই সাবমেরিনের ইঞ্জিন রুমে আগুন লেগে যায়। এতে পরিস্থিতি আরও অনেক বেশি খারাপ হয়ে যেতে থাকে। সবাই ভাবতে থাকে যে তাদের বাঁচার আর কোনো উপায় নেই, কারণ ইঞ্জিন রুমে আগুন লেগে ইঞ্জিনই যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো তারা আর তাদের সাবমেরিন নিয়ে ফিরতে পারবে না। এদিকে একজন ক্রু যখন সিগন্যাল পাঠানোর চেষ্টা করছিল, তখন সে হেডফোনের মাধ্যমে বাহিরে এমন বিকট একটি আওয়াজ শুনতে পায় যে সে আওয়াজ শুনে সে জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে ততক্ষণে ভিক্টরের জ্ঞান ফিরে আসে। ভিক্টর তখন দ্রুত কন্ট্রোল রুমে চলে আসে, আর সে তার অন্যান্য ক্রুদেরকে অর্ডার দেয় যত দ্রুত সম্ভব ফায়ার এক্সটিংগুইশার নিয়ে ইঞ্জিন রুমে যাওয়ার জন্য এবং অন্ততপক্ষে আগুন নেভানোর চেষ্টা করার জন্য, কারণ এখানে অনেকগুলো মানুষের জীবন মরণের ব্যাপার। এদিকে ততক্ষণে টর্পেডো রুমেও আগুন ছড়িয়ে পড়েছিল, আর যদি একবার টর্পেডোতে আগুন লেগে যায় তাহলে সমস্ত টর্পেডোগুলো ব্লাস্ট হয়ে যাবে। এজন্য দ্রুত কয়েকজন ক্রু মেম্বার ফায়ার এক্সটিংগুইশার নিয়ে ইঞ্জিন রুমের কাছে চলে যায়, কিন্তু ততক্ষণে আগুনের পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছিল, তাই ক্রু মেম্বাররা সেখানে ভালোভাবে প্রবেশই করতে পারছিল না। তারপরও তারা নিজেদের জীবন বাজি রেখে সেখানকার ভেতরে চলে যায় আর ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু এদিকে পেছনের সাইড দিয়ে টর্পেডো রুমে আগুন পৌঁছে গিয়েছিল, আর টর্পেডোর মধ্যে আগুন লেগে যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে টর্পেডো রুমটি একদম ব্লাস্ট হয়ে যায়, যার ফলে অনেক ক্রু মেম্বার সেখানে আহত হয়। তবে যারা যারা এখনও সুরক্ষিত ছিল তারা কোনো মতে ভেতরে গিয়ে আগুনের সমস্ত জায়গাতে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে। এরপর যারা আহত হয়ে সেখানে পড়েছিল তাদেরকেও টেনে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে সেই জায়গাটি লক করে দেয় এবং খুব ভালোভাবে জায়গাটিকে সিল করে ফেলে। ফলে আস্তে আস্তে আগুন নিয়ন্ত্রণে চলে আসে
এবার পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে গেলে সমস্ত আহত ক্রুদেরকে রেস্টরুমে নিয়ে আসা হয়। এরপর সাবমেরিনে সবাই মিলে তাদের ট্রিটমেন্ট শুরু করে। আর সাবমেরিনে আগে থেকেই ট্রিটমেন্টের বিভিন্ন জিনিসপত্র রাখা ছিল, যাতে করে যে কোনো জরুরি পরিস্থিতিতে তারা এগুলোকে কাজে লাগাতে পারে। এবার আমরা সেখানে সায়েন্টিস্ট জুলিয়াকে দেখতে পাই। জুলিয়া এখানকার মেডিকেল টিমকে সবচাইতে বেশি সাহায্য করছিল, কারণ মেডিকেলের ব্যাপারে তার বেশ ভালো আইডিয়া আছে। তাই সে প্রত্যেকটি ক্রু মেম্বারের ট্রিটমেন্ট করছিল। এভাবেই জুলিয়া প্রায় বেশ কয়েক ঘন্টা কাজ করে। যে ভিক্টরও যেহেতু আজকে আহত হয়েছিল, তাই সে একটি রুমে বসে বিশ্রাম নিচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর তার কাছে জুলিয়া আসে। জুলিয়া তখন ভিক্টরকে বলে যে তাদের এখন সত্যি সত্যি এই মিশনটি বন্ধ করে দেওয়া উচিত, কারণ সে তো নিজের চোখেই দেখতে পেয়েছে যে সমুদ্রের মাঝখানে কত বড় ক্র্যাকেন ঘুরে বেড়াচ্ছে। তাহলে তার কাছে কি মনে হয় যে এখনো সেই সাবমেরিনটি আছে, অথবা সাবমেরিনের কোনো মানুষ জীবিত আছে? তার কাছে তো এটা একদমই মনে হচ্ছে না, বরং তার মনে হচ্ছে যে সেই সাবমেরিনের কেউ বেঁচে নেই। একথা শুনে ভিক্টরের অনেক মন খারাপ হয়ে যায়, কারণ সে তার ভাই অ্যালেক্সকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। এবার এমন সময় সেখানে সাবমেরিনের একটি টিম আসে, আর তারা ভিক্টরকে জানায় যে কন্ট্রোল রুমে অদ্ভুত একটি সিগন্যালের আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু সেই সিগন্যালটি আসলে কিসের সিগন্যাল সেটা ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না। একথা শুনে ভিক্টর তখন দৌড়ে কন্ট্রোল রুমে চলে যায়। আর সে তার কানে হেডফোন দিয়ে সিগন্যালটিকে বোঝার চেষ্টা করে, যদিও সিগন্যালটিতে পরিষ্কারভাবে কিছুই বোঝা যাচ্ছিল না। তারপরেও ভিক্টর এখানে সবাইকে বলে যে সে পুরোপুরিভাবে নিশ্চিত এই সিগন্যাল তার ভাই অ্যালেক্স পাঠিয়েছে। নিশ্চয়ই তাদের সাবমেরিন এখনো সুরক্ষিত আছে, আর তারা বেঁচে আছে। তা না হলে হঠাৎ করে এখানে সিগন্যাল কেন আসবে? ভিক্টর তখন সবাইকে রেস্কিউ মিশন চালিয়ে যেতে বলে, কিন্তু এখন কেউই ভিক্টরের কথা শুনতে চাইছিল না, কারণ সবারই নিজেদের জীবনের ভয় ছিল। এই জায়গাটির প্রতিটি মুহূর্তই হচ্ছে মৃত্যুর সঙ্গে লড়াই করার মতো। তাই সবাই চাইছিল মিশনটিকে এখানেই শেষ করে ফিরে যেতে। তবে ভিক্টর তখন সকলকে উদ্দেশ্য করে বলে, আপনাদের কি মনে আছে যখন আমরা নেভিতে কাজ করতে আসি, তখন আমরা সবাই একটি শপথ করি এবং আমরা প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের দায়িত্বে সবসময় অটুট থাকব। যদি আমাদের জীবনও চলে যায় তারপরও কখনো পিছপা হব না। তাহলে আমাদেরকে এখন যেই মিশনটিতে পাঠানো হয়েছে সেটাও তো আমাদের উপরে একটি বড় দায়িত্ব। তাহলে আমরা জীবনের ভয়ে এই দায়িত্বকে কিভাবে অস্বীকার করতে পারি? আপনারা একবার ভেবে দেখুন তো, আমরা আটকে আছি সমুদ্রের একদম গভীরে, যেখানে ক্র্যাকেনের মতো ভয়ানক দানব ঘুরে বেড়াচ্ছে, এবং আমাদের সাবমেরিনটিও কাজ না করার কারণে ফিরে যাওয়ার মতো কোনো রাস্তা নেই। তাই আমরা আমাদের টিমের পক্ষ থেকে সাহায্যের জন্য অপেক্ষা করছি, কিন্তু কেউ আমাদেরকে বাঁচাতে আসছে না। আস্তে আস্তে আমরা সমুদ্রের গভীরে মরতে শুরু করেছি। তখন সেই মুহূর্তটা আপনাদের কাছে কেমন লাগবে? যারা সেই সাবমেরিনে আটকে আছে তাদের সঙ্গে ঠিক এমনটাই ঘটছে। এখন আপনারাই বলুন যে জীবনের ভয়ে আপনারা কি আপনাদের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন, নাকি দায়িত্ব কাঁধে নিয়ে মানুষের জীবন বাঁচাবেন? ভিক্টরের এসব কথা শুনে সবাই অনেক মোটিভেট হয়ে যায়, আর তারা সবাই মিলে পুরোদমে আবারও রেস্কিউ মিশন স্টার্ট করে। সাবমেরিনের ইঞ্জিনে সবকিছু ঠিকঠাকভাবে সেট আপ করার পর ক্রুরা আবারও সাবমেরিন নিয়ে এগোতে থাকে। ভিক্টর এতে সকলের প্রতি অনেক খুশি হয়, কারণ তারা সবাই তার কথা রেখেছে। এবার দেখতে দেখতেই সাবমেরিনটি সমুদ্রের প্রায় 1000 মিটার গভীরে চলে যায়। ক্রু মেম্বাররা তখন ভিক্টরকে জানায় যে তারা তাদের সাবমেরিনের একদম শেষ লিমিটে চলে এসেছে, কারণ 1000 মিটারই হচ্ছে তাদের সাবমেরিনের ম্যাক্সিমাম লিমিট। তাই এখন তারা এর চাইতে আর গভীরে যেতে পারবে না। তবে তারা যেহেতু এখন একদম ম্যাক্সিমাম লিমিটে পৌঁছে গিয়েছে, তাই দেখা যায় সাবমেরিনের উপর যে পানির প্রেসার পড়ছিল, সেই প্রেসারের কারণে সাবমেরিনের বিভিন্ন জায়গাতে সমস্যা দেখা দেয়। এমনকি প্রেসারে সাবমেরিনের বিভিন্ন নাট খুলে যেতে থাকে। তাই ভিক্টর তখন সাবমেরিনটিকে আরেকটু উপরে নিয়ে যেতে বলে, যাতে করে ম্যাক্সিমাম লিমিট থেকে কিছুটা কম থাকে। তবে এমন সময় পিটার নামক একজন ক্রু মেম্বার বলে যে তারা এখন একটি আন্ডার ওয়াটার রিভাইনের কাছে পৌঁছে গিয়েছে, যেটা কিনা মূলত বিশাল বড় একটি খাদ। আর এই খাদের গভীরতা প্রায় 5000 মিটারের চাইতেও অনেক বেশি। তারা এখন খাদটির ঠিক উপরের অংশে আছে, আর খাদটি দেখে বোঝাই যাচ্ছিল যে এর গভীরতা কতটা বেশি হতে পারে। তাই ভিক্টর তখন ক্রুদেরকে বলে যে সাবমেরিনের ইঞ্জিন বন্ধ করে সাবমেরিনটিকে এখানে ভাসিয়ে রাখতে। সে নিজে এখন স্পেশাল একটি স্যুট পরে সাবমেরিন থেকে বেরিয়ে যাবে, আর সেই খাদের মধ্যে সে একাই যাবে এবং সন্ধান করবে যে সেখানে সেই সাবমেরিনটি আছে কিনা। ভিক্টরের এমন কথায় সবাই অনেক অবাক হয়ে যায়। তবে ভিক্টর তাদের লিডার হয়, তারা তার কথাই মেনে নেয়। সাবমেরিনটিকে সেই জায়গাতেই থামিয়ে দেয়া হয়। এরপর ভিক্টর ওকি নামক একটি ছেলেকে তার কাছে ডাকে, আর সে ওকিকে বলে ডাইভিংয়ের জন্য তাকে রেডি করে দিতে, কারণ এটা ছিল ওকিরই কাজ। তো এবার খুবই অল্প সময়ের মধ্যে ভিক্টর রেডি হয়ে যায়।
এরপর সে সমুদ্রে ডাইভ করার জন্য সাবমেরিন থেকেই বের হতে যাচ্ছিল। কিন্তু এমন সময় গুসকোভ ভিক্টরকে বলে, তুমি যেটা করছো সেটা একদমই ঠিক নয়। আমার কাছে মনে হয় না যে সেই সাবমেরিনটি এখনও ঠিকঠাক আছে, কারণ প্রত্যেকটি সাবমেরিনেরই একটি প্রেশার লিমিট রয়েছে। আর আমার মনে হয় যে সেই সাবমেরিনটি এই গভীর খাদের মধ্যেই হারিয়ে গিয়েছে। আর তুমি তো জানোই যে সাবমেরিন সমুদ্রে যত বেশি গভীরে যায়, সাবমেরিনের উপর পানির প্রেশার তত বেশি বাড়তে থাকে। তাই যদি সেই সাবমেরিনটি এখানে ডুবেও যায়, তাহলে ৫,০০০ মিটার নিচে চলে গেলে সাবমেরিনটি তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। তারপরও তুমি এই গভীরতায় ডাইভ করতে চাইছো? আরেকবার চিন্তা করে দেখো, এতে তোমার জীবনও চলে যেতে পারে। তবে ভিক্টর তারপরে একবার সবকিছু চেক করে দেখতে চাইছিল। আর এমন সময় ওকে বলে যে সেও ভিক্টরের সঙ্গে যেতে চায়। সে কখনোই তার একজন সঙ্গীকে এত বড় বিপদে একা ঠেলে দেবে না। এরপর ওকে এবং ভিক্টর তাদের সাবমেরিনে থাকা স্পেশাল একটি বোটে উঠে পড়ে, যেখানে রেস্কিউ করার সমস্ত কিছুই ছিল। এবার তারা সেই বোট নিয়েই নেমে পড়ে সেই খাদের গভীরে, যেখানে অন্ধকার ছাড়া কিছু ছিল না। তবে বোটের মধ্যে থাকা বিশেষ একটি লাইটের কারণে তারা আশেপাশে দেখতে পাচ্ছিল। তো এভাবেই সন্ধান করতে করতে তারা সেই খাদের প্রায় ১৭০০ মিটার গভীরে চলে আসে। কিন্তু এত গভীরতায় এসেও তেমন কিছু দেখা যাচ্ছিল না। ভিক্টর তখন গভীরতা আস্তে আস্তে আরও বাড়াতে বলে। এবার যখন তারা প্রায় ২০০০ মিটার গভীরতায় পৌঁছে যায়, তখন তারা দূর থেকে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছিল। এরপর আস্তে আস্তে যখন তারা আরেকটু কাছে যায়, তখন তারা দেখতে পায় যে এখানকার আশেপাশে অনেক পরিত্যক্ত জাহাজ পড়ে আছে, এমনকি বেশ কিছু সাবমেরিনও ছিল। এতে ভিক্টর এবং ওকি বুঝতে পারে যে এই জায়গাতে তাহলে এখন পর্যন্ত অনেক জাহাজ এবং সাবমেরিন হারিয়ে গিয়েছে। আর না জানি এখানে কত মানুষের মৃত্যু হয়েছে। তবে তারা সবচাইতে বেশি অবাক হয়ে যায় একটি বিষয় দেখে। সেটা হলো তারা এই জায়গাতে টাইটানিক জাহাজেরও ধ্বংসাবশেষ দেখতে পায়। এতে তারা বুঝতে পারে যে সাবমেরিনে করে তারা কতটা দূরে চলে এসেছে। তারা সেই জায়গাতে চলে গিয়েছে যেখানে টাইটানিক ডুবে গিয়েছিল। তবে আশেপাশে তারা এমন কোনো সাবমেরিন দেখতে পাচ্ছিল না, যেটাকে দেখে মনে হচ্ছে রিসেন্টলি ডুবে গিয়েছে। এখানকার প্রত্যেকটি জিনিসই খুবই পুরনো এবং পরিত্যক্ত ছিল। ভিক্টর তখন ওকিকে তাদের বোটটিকে আরও গভীরে নিয়ে যেতে বলে, কারণ এমনও হতে পারে যে সাবমেরিনটি কোনো ফাঁকা জায়গাতে পড়েছে এবং সেটা আরও গভীরে তলিয়ে গিয়েছে। ওকেও তখন ভিক্টরের কথা মতো সেটাই করে। তারা যখন আরও ১,০০০ মিটার গভীরে চলে যায়, তখন তারা নতুন সাবমেরিনের মতো কিছু একটা দেখতে পায়, যেটাকে দেখে পরিত্যক্ত মনে হচ্ছিল না। এরপর আরেকটু কাছে যাওয়ার পরই তারা নিশ্চিত হয়ে যায় যে এটাই সেই সাবমেরিন যেটার সন্ধান তারা করছে। ভিক্টরিতে অনেক খুশি হয়ে যায়, কারণ অবশেষে তার ধারণাই সত্যি হয়েছে। সাবমেরিনটি এখনও পুরোপুরিভাবে অক্ষত অবস্থায় আছে। তো ভিক্টর এবং ওকে এখানে একদমই সময় নষ্ট করে না। তারা এখন যে বোটটিতে রয়েছে, ওকে সেই বোটটি চালাতে অনেক বেশি এক্সপার্ট ছিল। আর সেখানে সেই সাবমেরিনের সাথে তাদের বোটটিকে অ্যাটাচ করার চেষ্টা করছিল। যদিও প্রথমে তাদের জন্য বিষয়টি অনেকটাই ডিফিকাল্ট ছিল, কিন্তু ওকে তার দক্ষতা দিয়ে কিছুক্ষণের মধ্যেই তাদের বোটটিকে সাবমেরিনটির মধ্যে অ্যাটাচ করে ফেলে। এরপর ভিক্টর এবং ওকে দুজন মিলে সেই সাবমেরিনের দরজাটি খুলে ফেলে, আর তারা সেই সাবমেরিনের ভেতরে প্রবেশ করে। তবে সাবমেরিনের উপরের ঢাকনা তারা খুলতে পারলেও ভেতরে আরও একটি ঢাকনা ছিল। তাই তারা দুজন মিলে তখন সেই ঢাকনাটিকেও খোলার চেষ্টা করে। আস্তে আস্তে তারা সেখানকার নাটগুলোকে আলগা করে ফেলে এবং প্রায় অনেক সময় যাবৎ চেষ্টা করার পর তারা সেই ঢাকনাটি খুলতেও সক্ষম হয়ে যায়। আর ঢাকনাটি সেখান থেকে খোলার পরই তারা দেখতে পায় যে সাবমেরিনের ভেতরে এখনও বেশ কয়েকজন বেঁচে আছে। তবে সাবমেরিনটির প্রায় অনেকটা অংশ পানি দিয়ে তলিয়ে গিয়েছে, আর যারা বেঁচে আছে তারা অনেক কষ্ট করে সার্ভাইভ করার চেষ্টা করছে। এটা দেখে ভিক্টর যেন তার নিজের মাঝে প্রাণ ফিরে পায়, কারণ সে দেখতে পায় যে এখানে তার ভাই অ্যালেক্সও রয়েছে। তার এত পরিশ্রম যেন এখন সার্থক হয়েছে। এদিকে অ্যালেক্স এবং তার সঙ্গীরাও তাদেরকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। তারা তো ভাবতেই পারেনি যে এত গভীর সমুদ্রে কেউ তাদেরকে বাঁচাতে আসবে। অন্যদিকে ভিক্টর এবং ওকি যখন তাদের সাবমেরিনে এই খবরটি পৌঁছে দেয় যে তারা সেই হারিয়ে যাওয়া সাবমেরিনটি খুঁজে পেয়েছে এবং সেখানকার ক্রু মেম্বাররা এখনও বেঁচে আছে, এটা শুনে ভিক্টরদের টিমের সবাই খুশিতে আত্মহারা হয়ে পড়ে। আর তারা সবাই মিলে সেখানে উল্লাস করতে থাকে, কারণ অবশেষে তাদের সমস্ত পরিশ্রম সফল হতে চলেছে। অন্যদিকে ভিক্টর এবং ওকে একদমই সময় নষ্ট না করে দ্রুত সেই সাবমেরিনের ক্রু মেম্বারদেরকে উপরে উঠিয়ে আনতে থাকে এবং তাদেরকে তাদের সেই স্পেশাল বোটে ট্রান্সফার করতে থাকে। কিন্তু সেই স্পেশাল বোটটিতেও মানুষের লিমিট ছিল। তাই যখন তারা আস্তে আস্তে সাবমেরিনের অর্ধেক মানুষকে সেই বোটে ট্রান্সফার করে দেয়, তখন বোটটি একদম ফুল হয়ে যায়। সেখানে আর একজন মানুষ ওঠার মতো কোনো জায়গা ছিল না। তাই ভিক্টর তখন ওকিকে বলে যে সে যেন তাদের সবাইকে তাদের সাবমেরিন পর্যন্ত পৌঁছে দেয় এবং যত তাড়াতাড়ি সম্ভব সে যেন আবারও ফিরে আসে। সে, তার ভাই অ্যালেক্স এবং বাকিরা ততক্ষণ পর্যন্ত তার জন্য অপেক্ষা করবে।
ওকি তখন ভিক্টরের কথাতেই রাজি হয়। সে তখন অর্ধেক মানুষকে নিয়েই তাদের সাবমেরিনের উদ্দেশ্যে রওনা হয়। তবে সেই জায়গা থেকে চলে আসার আগে ওকে সেই সাবমেরিনের উপর একটি লোকেশন ট্র্যাকার লাগিয়ে দেয়, যেটা তাদের বোটের মধ্যেই ছিল, যাতে করে দ্বিতীয়বার সে খুব সহজেই এই লোকেশনে পৌঁছে যেতে পারে। কিন্তু সেখানে থাকা রিনো নামক একজন ক্রু মেম্বার সেই লোকেশন ট্র্যাকারটিকে বন্ধ করে দিতে বলে। সে বলে যে সমুদ্রের গভীরে কখন কি হয়ে যায় আমরা কেউ জানি না, হয়তো কোনো পানির স্রোত অথবা কোনো ক্রিয়েচারের ধাক্কায় লোকেশন ট্র্যাকারটি দূরে সরে যেতে পারে। এতে করে পরবর্তীতে ওকে যখন এখানে আসবে তখন সে হয়তো এভাবে ভুল লোকেশনে চলে যেতে পারে। ওকেও তখন রিনোর কথা মতো ট্র্যাকারটিকে বন্ধ করে দেয়। এরপর তারা সোজা সেই সাবমেরিনের উদ্দেশ্যে চলে যায়। এদিকে ভিক্টর এবং বাকি সবাই ওকে ফিরে আসার অপেক্ষা করছিল। এবার অ্যালেক্স এখানে ভিক্টরকে বলে যে তারা তাদের আশেপাশে বিশাল বড় ক্র্যাকেন দেখতে পেয়েছে, তাই নিশ্চয়ই সেই ক্র্যাকেনটি তাদের আশেপাশেই আছে। এজন্য কোনো বিপদ ঘটার আগেই তাদেরকে আগেই প্রস্তুতি নিতে হবে। অ্যালেক্স তখন ভিক্টরকে তার সঙ্গে তাদের ওয়েপন রুমে যেতে বলে, যেখানে তাদের কাছে বেশ কিছু অস্ত্র আছে। বিশেষ করে তাদের কাছে একটি প্লাজমা ওয়েপন রয়েছে, যেটা দিয়ে তারা সেই ক্রিয়েচারটিকে হয়তো ধ্বংস করতে পারবে। এবার ভিক্টর এবং অ্যালেক্স তখন প্রিপারেশন নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ভিক্টর অ্যালেক্সের সাথে তাদের ওয়েপন রুমে যেতে শুরু করে। তবে সেই পুরো জায়গাটি পানি দিয়ে একদম ভর্তি হয়ে গিয়েছিল। অন্যদিকে ফাইনালি ওকে সবাইকে নিয়ে তাদের সেই সাবমেরিন পর্যন্ত চলে আসে। এরপর সমস্ত ক্রু মেম্বারদেরকে সাবমেরিনে ঢোকানোর জন্য সবাই সাহায্য করছিল। এখানে অনেক ক্রু মেম্বার আবার আহত অবস্থায় ছিল, তাই ইমার্জেন্সিভাবে সেখানে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়। তবে সমস্ত ক্রু মেম্বারদেরকে ভেতরে প্রবেশ করানোর পর জুলিয়া ভিক্টরকে দেখতে না পেয়ে অনেক ভয় পেয়ে যায়। আর সে যখন জানতে পারে যে ভিক্টর এখনও সেই সাবমেরিনে রয়েছে, পাশাপাশি এখনও সেই সাবমেরিনে আরও অনেক মানুষ রয়েছে, তখন জুলিয়া অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। কারণ তাহলে তাদেরকে আরও একবার তাদের মিশনটি পরিচালনা করতে হবে, আর আবারও তারা সাকসেস হবে কিনা এটারও তো কোনো নিশ্চয়তা নেই। অন্যদিকে দেখা যায় যে সেই ক্র্যাকেনটি তাদের আশেপাশেই রয়েছে, আর সেই ক্র্যাকেনটি তার আশেপাশে শব্দ অনুভব করার চেষ্টা করছে। এদিকে ওকে এখানে সময় নষ্ট না করে আবারও রেস্কিউ করার জন্য রওনা হচ্ছিল। তবে এবার তাদের সঙ্গে অস্কার এবং রেনি দুজনেই যেতে চায়। এবার তারা তিনজন মিলে তাদের যাত্রা শুরু করে। তবে তারা যখন এবার 1000 মিটার নিচে আসে, ঠিক তখনই তারা ভয়ানক গর্জনের আওয়াজ শুনতে পায়। ওকে বুঝতে পারে যে এটা সেই ক্র্যাকেনের আওয়াজ, অর্থাৎ ক্র্যাকেনটি তাদের আশেপাশেই আছে। অন্যদিকে গুস্কোপ এবং তার পুরো টিমও এই আওয়াজ শুনতে পায়, তাই তারা তাদের মনিটর দিয়ে চেক করতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই তারা দেখতে পায় যে ক্র্যাকেনটি তাদের সাবমেরিনের একদম সামনে চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই ক্র্যাকেনটি তাদের উপর অ্যাটাক করবে। তাই গুস্কোপ তখন তাদের সবাইকে বলে যে এখন তাদের কারোর জন্য অপেক্ষা করার কোনো সময় নেই। তারা নিজেরা বাঁচলে তো তাদের জন্য অপেক্ষা করবে, তাই এখনই তাদেরকে ফিরে যেতে হবে, তা না হলে এখানেই তাদের মৃত্যু নিশ্চিত। ক্র্যাকেনটি তাদের সাবমেরিনে অ্যাটাক করলে এটাতে প্রেশার ক্রিয়েট হবে, ফলে সাবমেরিনে পানি প্রবেশ করতে শুরু করবে। সবাই বুঝতে পারে যে গুস্কোপ ঠিকই বলছে, তাই তারা সবাই মিলে তখন তাদের সাবমেরিনটিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। এদিকে ক্র্যাকেনটি যখন সেখানে মুভ করছিল, তখন তার শরীরে থাকা একটি বড় পাথর তাদের সাবমেরিনের উপরে এসে পড়ে। এতে পুরো সাবমেরিনটি একদম কেঁপে ওঠে। সাবমেরিনের ইলেকট্রিক লাইনেও সমস্যা দেখা দিতে শুরু করে। সেই সাথে হঠাৎ করে সাবমেরিনটির উপর এমনভাবে প্রেশার বেড়ে যায় যে সাবমেরিনের বিভিন্ন জায়গা ভেদ করে পানি প্রবেশ করতে শুরু করে। সবাই এতে অনেক ভয় পেয়ে যায়। এদিকে সাবমেরিনে সবাই মিলে পানি বন্ধ করার আপ্রাণ চেষ্টা করছিল, তা না হলে তাদের সাবমেরিনটি তো ডুবে যাবে। অন্যদিকে ওকে তার সঙ্গীদেরকে নিয়ে সেই সাবমেরিনটি পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তাদের অজান্তেই তাদের বোটের ঢাকায় সেখানকার লোকেশন ট্র্যাকারটি চালু হয়ে যায়। ফলে সেটা সেখানে অনবরত সিগন্যাল দিতে থাকে, আর সেই সিগন্যালের পাওয়ার সমুদ্রের পানিতে রিফ্লেকশন করছিল, যেটা সেই ক্র্যাকেন বুঝতে পারে, আর এটা ক্র্যাকেনকে আকর্ষিত করছিল। তাই ক্র্যাকেন তখন সেই সিগন্যালটির দিকেই আসতে থাকে। এদিকে গুস্কোপ এবং তার পুরো টিম ভাবছিল ক্র্যাকেনটি সেখান থেকে চলে গিয়েছে, তাই তারা সেই জায়গাটিকে ছেড়ে যাওয়ার একটি বড় সুযোগ পেয়ে যায়। গুস্কোপ পুরো টিমকে অর্ডার দেয় সাবমেরিনটিকে যতটা সম্ভব উপরের সার্ফেসে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জুলিয়া এমনটা একদমই চাইছিল না যে অস্কার এবং তাদের বাকি সঙ্গীদেরকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে তারা চলে যাক, কিন্তু তাদের কাছে এছাড়া আর কোনো উপায় নেই। অন্যদিকে ওকি এবং তার পুরো টিম যখনই সাবমেরিনের সবাইকে উদ্ধার করতে যাবে, ঠিক তখনই ওকি দেখতে পায় যে সেই ক্র্যাকেনটি তাদের বোটের কাছে আছে। এতে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে ভিক্টর এবং অ্যালেক্স তাদের সাবমেরিনের ওয়েপেন রুমে পৌঁছে গিয়েছিল। তবে এমন সময় অ্যালেক্স তার ভাই ভিক্টরকে বলে যে তাদেরকে এখানকার হলওয়ের মাধ্যমে হামাগুড়ি দিয়ে ভেতরে যেতে হবে, তবেই তারা এখানকার প্লাজমা ওয়েপনটিকে অ্যাক্টিভ করতে পারবে। অন্যদিকে ওকি তাদের স্পেশাল বোটটিকে সাবমেরিনের সাথে অ্যাটাচ করে ফেলেছিল, আর সে এখানে যত দ্রুত সম্ভব
সেখানকার ক্রু মেম্বারদেরকে বোটে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কারণ যে কোনো সময় ক্র্যাকেন তাদের বোটের মধ্যে হামলা করতে পারে। এখানে আবার ক্র্যাকেনের আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছিল, তাই এখানকার সবাই বেশ ভয় পাচ্ছিল। অন্যদিকে অ্যালেক্স এবং ভিক্টর হলওয়ের মাধ্যমে প্লাজমা উইপনের কাছে পৌঁছে গিয়েছিল। অ্যালেক্স তখন ভিক্টরকে উইপনগুলোকে অ্যাক্টিভ করার জন্য ইনস্ট্রাকশন দিতে থাকে, আর সে তাকে বলতে থাকে সবকিছু তাড়াতাড়ি করার জন্য। কিন্তু এমন সময় অ্যালেক্স অনেক ভয় পেয়ে যায়, কারণ সে তাদের সাবমেরিনের আশেপাশে ক্র্যাকেনের আওয়াজ শুনতে পাচ্ছিল, যেটা কিনা অনেক বিকট একটি আওয়াজ ছিল। আওয়াজ শুনে বোঝাই যাচ্ছিল যে ক্র্যাকেনটি তাদের দিকেই ধেয়ে আসছে। এখন বিপদ সংকেত বুঝতে পেরে ওকে তাড়াতাড়ি সবাইকে ভেতরে ঢুকিয়ে নিয়ে দ্রুত সেখানকার ঢাকনা বন্ধ করে দেয়। কিন্তু ততক্ষণে ক্র্যাকেনটি তাদেরকে চারিপাশ থেকে একদম ঘিরে ফেলেছিল। অন্যদিকে ওয়েপেন রুমের ভেতরে অনবরত পানি প্রবেশ করছিল। পরিস্থিতি এখন খুবই খারাপ হয়ে গিয়েছিল। অ্যালেক্স তখন দ্রুত ভিক্টরকে প্লাজমা উইপন অ্যাক্টিভ করতে বলে। এদিকে ক্র্যাকেনটি তাদের সাবমেরিনের উপর হামলা শুরু করে দেয়, যার ফলে সাবমেরিনটি প্রচণ্ড রকমের কাঁপছিল। এতে ভিক্টর অনেক চেষ্টা করেও কোনোভাবেই প্লাজমা উইপনটিকে অ্যাক্টিভ করতে পারছিল না, কারণ তার হাত খুবই নড়ছিল। তবে অনেক চেষ্টা করার পর ভিক্টর সেখানকার একটি বাটন প্রেস করতে পারে। এতে করে কিছুক্ষণের মধ্যে সেখানে তাদের প্লাজমা উইপনটি অ্যাক্টিভ হয়ে যায়। এদিকে ততক্ষণে ক্র্যাকেনটি তাদের একদম কাছে চলে এসেছিল, কিন্তু সৌভাগ্যবশত ততক্ষণে প্লাজমা উইপনটি তার কাজ শুরু করে দেয়। আর এটা এতটাই শক্তিশালী একটি ওয়েপন ছিল, ফাইনালি ক্র্যাকেনটির পুরো শরীরটি একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আর প্লাজমা উইপনটির রিয়েকশন একদম স্পেসের বাইরে পর্যন্ত চলে যায়। তো এত শক্তিশালী ওয়েপনের পাওয়ারের কারণে অবশেষে ক্র্যাকেনটি সেখানেই মারা যায়। কিন্তু তারপরও তাদের বিপদ এখনও শেষ হয়নি, কারণ এমন সময় অ্যালেক্স দেখতে পায় যে এখানে তাদের প্লাজমা উইপনটি অ্যাক্টিভ করার কারণে সাবমেরিনের অটোমেটিক ডিস্ট্রাকশন সিস্টেমও অ্যাক্টিভেট হয়ে যায়, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে সাবমেরিনটিও ডিস্ট্রয় হয়ে যাবে। তাই অ্যালেক্স এখানে ভিক্টরের জন্য অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ ভিক্টর এখনও উপরের ওয়েপন রুমেই ছিল। অ্যালেক্স তখন ভিক্টরকে তাড়াতাড়ি করে নিচে নেমে আসতে বলে, আর ততক্ষণে ভিক্টর নিচে চলে এসেছিল। তবে এখন এই পুরো জায়গাটি আরও বেশি পানি দিয়ে ভরে গিয়েছে। বিশেষ করে তারা যে হলওয়ের রাস্তাটি দিয়ে এখানে প্রবেশ করেছিল, সেই রাস্তাটি এখন প্রায় পুরোপুরিভাবেই পানির নিচে চলে গিয়েছিল। এদিকে সাবমেরিনটি ডিস্ট্রয় হওয়ার টাইমার স্টার্ট হয়ে গিয়েছিল। তবে ভিক্টর এবং অ্যালেক্স কোনো মতে সাবমেরিনের দরজার কাছে চলে আসে, আর তারা সেখানকার সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে। এদিকে সাবমেরিনটি একদম ডুবেই যাচ্ছিল, কিন্তু তার আগেই তারা দুই ভাই কোনো মতে ওকির বোটে উঠে পড়ে, আর তারা দ্রুত তাদের বোটের দরজা লক করে দেয়। এবার ওকে যখন দ্রুত তাদের বোটটিকে স্টার্ট করতেই যাবে, তখন তারা দেখতে পায় যে তাদের কানেক্টিং হ্যাচটি সাবমেরিনের সঙ্গে আটকে গিয়েছে। এদিকে সাবমেরিনটি ডিস্ট্রয় হতে আর মাত্র কয়েক সেকেন্ড সময় বাকি ছিল, তাই বোটে থাকা সবাই মিলে বোটটির মধ্যে প্রেশার ক্রিয়েট করছিল। এবার একদম শেষ পর্যায়ে এসে কোনো মতে তাদের বোটটি দূরে সরে আসে, আর সঙ্গে সঙ্গে সাবমেরিনটি বিস্ফোরিত হয়ে যায়। কিন্তু এখানে আর বোঝা যায় না যে ভিক্টররা বেঁচে আছে নাকি মারা গিয়েছে। অন্যদিকে দেখা যায় গুস্কোপ এবং তার পুরো টিম একদম সার্ফেসে চলে এসেছিল, যে জায়গাটা একদম সুরক্ষিত ছিল, আর তারা সবাই মিলে এখানে তাদের একটি রেস্কিউ শিপের জন্য অপেক্ষা করছিল। এবার জুলিয়া একটি দূরবীন দিয়ে দেখতে চাইছিল যে সেই শিপটি আসছে কিনা, কিন্তু এমন সময় সে দেখতে পায় যে দূরে তাদের সাবমেরিনের স্পেশাল বোটটিকে দেখা যাচ্ছে। এতে তো জুলিয়া খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। তখন তারা সবাই মিলে সেখানে উল্লাস করতে থাকে। এবার ফাইনালি ওকি এবং ভিক্টর সবাইকে নিয়ে তাদের সাবমেরিনের কাছে পৌঁছে যায়। এত কিছুর পর সবাই একটি বিষয় ভেবেই অনেক খুশি ছিল, তারা সবাইকে বাঁচিয়ে আনতে পেরেছে। এবার এক এক করে তারা সবাই তাদের সাবমেরিনে প্রবেশ করে। এরপর তারা শুরু করে দেয় তাদের বাড়িতে ফেরার যাত্রা। কিছুক্ষণ পর ভিক্টর এবং গুস্কোপ সাবমেরিনের উপরে একসঙ্গেই দাঁড়িয়েছিল। তারা এখানকার আবহাওয়া পর্যবেক্ষণ করছিল। তবে গুস্কোপকে দেখেই বোঝা যাচ্ছিল যে ভিক্টর গুস্কোপের সঙ্গে তার ব্যবহারের জন্য লজ্জিত বোধ করছে, কারণ সে গুস্কোপকে উদ্ধার কাজ বন্ধ করতে বলেছিল। অথচ ভিক্টর তার বিরুদ্ধে গিয়ে উদ্ধার কাজ চালানোর ফলে আজকে এতগুলো মানুষের জীবন বেঁচে গিয়েছে, এমনকি ক্র্যাকেনের মতো ভয়ানক দানবটিও ধ্বংস হয়েছে। তো এমনই একটি সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।